অন্ধকার রাত, তার মধ্যে ঘন কুয়াশা যেন অন্ধকারকে আরও দ্বিগুণ করে তুলেছে। সবে বাজে সন্ধে 7টা, তাতেই বাড়ির বাইরে মানুষের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। হরিপুর গ্রামের সব ছোট বড় দোকান বন্ধ হলেও বিমল কাকার চায়ের দোকান রাত 12টার আগে কখনোই বন্ধ হয় না। লোকটার মোটা চেহারা আর পরনে একটা গেঞ্জি আর ধুতি। বিমল কাকার বয়স 50 পেরিয়ে গেছে। এই হরিপুর গ্রামের সবচেয়ে পুরনো চায়ের দোকান তার। তিনি অনেক ছোট থেকেই এই দোকানটি চালাচ্ছেন। গ্রামের বেশিরভাগ মানুষ এই দোকানে এসে আড্ডা দিয়ে থাকে। রাত ঠিক 9টা বাজে রমেশ আর সহদেব, দুই বন্ধু, বিমল কাকার চায়ের দোকানে এসে পৌঁছালে। তারা দুজন শহর থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। রাস্তায় বিমল কাকার চায়ের দোকান। দুজন এই দোকানে বসে চা বিস্কিট খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। এমন সময় অমল সেখানে এসে উপস্থিত হল। অমলকে আসতে দেখে সহদেব উদ্দেশ্য করে বলল, কিরে অমল, কোথায় গিয়েছিলি? বিয়ের পর থেকে তো তোকে আর দেখাই যায়নি। এতদিন কোথায় ছিলি? বন্ধুদেরকে ভুলে গেছিস নাকি? বউকে পেয়ে? আরে বুঝছিস না, বউয়ের কাছ থেকে আসতে ইচ্ছে করে না ওর এখন। কি যে বলিস, নিজেরা যখন বিয়ে করবি তখন বুঝবি। কাকা, এক কাপ চা দাও তো, তারপর বলো তোরা কথা থেকে এলি এখন। বিমল কাকু 1 কাপ গরম চা অমলের হাতে দিল। অমল চা নিয়ে পাশের বেঁচে বসে চায়ের মধ্যে একটা চুমুক দিয়ে বলল, কাকা, চাটা কিন্তু বেশ বানিয়েছ, আড্ডাটা আজ জমে যাবে। বিমল কাকার চা সব দিনেই ভালো হয়, সেটা এই গ্রামের সবাই জানে। তুই কথা ঘোরাচ্ছিস কেন? এটা বল, তুই বউকে বেশি ভয় পাস নাকি ভূতকে? বউকে তো ভয় পায় না, আর রইল ভূত, সেটাকে তো কখনো দেখিনি, শুধু গল্প আর কাহিনীতে শুনেছি। তা ঠিক বলেছিস অমল, আমরা তো কখনো ভূত দেখিনি। তাহলে ভূতের কথা শুনলে ভয় পায় কেন বলতো? তো হ্যাঁ, ঠিক বলেছিস। কাকা, আপনি কি কখনো ভূত দেখেছেন? যদি দেখেছেন তাহলে আজ আমাদের বলুন। আপনার তো অনেক বয়স হলো, আপনার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। ঠিক আছে, তোমাদের আজ একটা সত্যি ভূতের গল্প শোনাবো আর ভূত দেখাবো। 10-12 বছর বয়স, তখনই আমার বাবা মা পথ দুর্ঘটনায় মারা যায়। আপন বলতে এই পৃথিবীতে আমার কেউ ছিল না। আমি লোকেদের ঘরে চেয়ে চেয়ে খাবার খেতাম, কেউ দিত আর কেউ দূর দূর করে তাড়িয়ে দিত। আর আমি তখন ছোট বলে আমাকে দিয়ে কেউ কাজ করাতো না। আজ যেখানে আছি সেইখানে একটা কেটলি আর টেবিল নিয়ে চা বিক্রি করতে লাগলাম। চা বিক্রির সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যেতাম। কষ্ট হতো, কিন্তু কিছু করার ছিল না। সকালে চা বিক্রি করে স্কুলে যেতাম, আবার স্কুল থেকে এসে দোকানে বসতাম। আমি সবে সবে যখন ক্লাস 10ম শ্রেণীতে উঠেছি, তখন পদ্মা নামে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় বললে ভুল হবে, আমরা একই ক্লাসে পড়তাম। আমি সেদিনের আগে মেয়েটির দিকে আগে কখনো খেয়াল করে তাকাইনি। পদ্মা আমার মতো একটা অসহায় মেয়ে ছিল। তারা নিজের বলতে শুধু তার জেঠু ছিল, তার জেঠুই তাকে বড় করেছে। সেদিন মেয়েটি আমার দোকানে এসেছে, আমাকে একটা ডাক দিল। এই যে শুনছো? তার দিকে আমার চোখ পড়তেই আমার বোয়ার বুকের ভেতরের হৃদয়টা যেন খুব জোরে ধক ধক করছিল। তার ঘন কালো চুল, তার ভুরুর মাঝখানে টিপ যেন তার সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছিল। আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলছি স্কুলে যাবে না আজ। আমি এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না, তাই ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, যাব, চলো। এরপর থেকে পদ্মা স্কুলে যাওয়ার সময় প্রতিদিন আমার কাছে আসতো। আমার দোকানে বসে 1 কাপ চা খেয়ে আমার দুজনে একসাথে স্কুলে যেতাম। পদ্মা আমার হাতের চা খেতে খুব ভালোবাসত। ধীরে ধীরে
আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি যত না ভালোবাসতাম, পদ্মা তার থেকে বেশি আমাকে ভালোবাসতো। জানো বিমল, তোমার চায়ে জাদু আছে। তুমি যখন মন দিয়ে চা করো তখন তোমাকে দারুণ লাগে। তুমি যখন চা করো তখন আমি তোমার দিকেই তাকিয়ে থাকি। আমাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। স্কুল শেষ করে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ভালো একটা চাকরির আশায় চলে গেলাম কলকাতা। পদ্মাও চেয়েছিল যে আমি একটা ভালো চাকরি করে তাকে বিয়ে করি। আমরা মাঝে মাঝে একে অপরকে চিঠি লিখতাম। তখন তো আর এখন নয়ের মতো ফোন ছিল না। পড়াশোনার চাপে 1 বছর গ্রামে আসতে পারিনি। 1 বছর পর যখন বাড়িতে ফিরি, তখন পথে আমার দেখা হয় হরিশয়ের সাথে। হরিশ আমার স্কুলের বন্ধু। হরিশ আমাকে দেখে বলল, কিরে বন্ধু, কেমন আছিস বলো? হ্যাঁ রে ভাই, ভালো আছি। তারপর তোর কি খবর বলো, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে। আচ্ছা বন্ধু, তোর কি এখনো পদ্মার সাথে কথা হয়? না রে, তার জন্যই আমি এখন পদ্মার বাড়িতে যাচ্ছি। অনেক দিন ধরে চিঠি লিখেছি, কিন্তু তার দিক থেকে কোনো উত্তরেই আসেনি। আরে পদ্মার তো বিয়ে হয়ে গেছে, সেই জমিদার বাড়ির ছেলেটার সাথে। ছেলেটা বাড়িতে থাকে না, কাজের জন্য শহরে থাকে। এইসব কি বলছিস তুই? না না, এ হতে পারে না, কোনো মতেই না। আমি এক্ষুনি যাব। হরিশের কথা শুনে আমার মাথায় যে বাজ পড়ল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। গ্রামের রাস্তায় অন্ধকার নেমে এসেছে, রাস্তায় কোনো গাড়িও ছিল না। আমি পাগলের মতো ছুটে পদ্মার শ্বশুর বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে আমি ভাবলাম, আমার বাড়ির ভেতরে যাওয়া উচিত নয়, কারণ পদ্মার বিয়ে হয়ে গেছে। বাড়ির ভেতরে গেলে আমার জন্য যদি তার শ্বশুর বাড়িতে ঝামেলা হয়, এই ভেবে ওইখান থেকে যখন ফিরে আসার জন্য রাস্তার দিকে পা বাড়াবো, তখনই বাড়ির ভেতর থেকে একটা পরিচিত গলার আর্তনাদের আওয়াজ শোনা গেল। কে আছো? আমাকে বাঁচাও। বিমল, তুমি কোথায়? আমি তখন বাড়ির ভেতরে ঢুকে গেলাম। বাড়ির ভেতরে খুব অন্ধকার, চারিদিক অন্ধকারে ঢাকা। আমি বাড়ির ভেতরে ঢুকতেই চারিদিক একদম নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির ভেতরে কোনো আলো ছিল না। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকে না, সবকিছু ধুলোয় ঢেকে আছে। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। আমি ডাকতে শুরু করলাম, পদ্মা, পদ্মা, তুমি কোথায়? বেরিয়ে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি পদ্মা। আমার আওয়াজটা ঘুরে আমার কানে পৌঁছালো, কোনো উত্তর এলো না। আমি বাড়ির চারিদিকটা ভালো করে দেখে বাড়ির থেকে বেরোতে যাব, তখন পেছন থেকে কেউ যেন আমার একটা হাত ধরে আমাকে আটকে দিল। এই রকম পরিস্থিতিতে আমি এটা একদম এই আশা করিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, ভয়ে গলাও শুকিয়ে গেল। তারপর আমি পদ্মার হাত ভেবে একটু সাহস করে পিছনে ফিরে তাকাতেই যা দেখলাম তা দেখে আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম। পদ্মা, তুমি? কে তোমার এই হাল করেছে? সব বলবো বিমল, তোমাকে বলার জন্যই তো আমি এখানে তোমার অপেক্ষায় এতদিন আছি। আজ থেকে 8 মাস আগের ঘটনা। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন এই বাড়ির জমিদার বাবুর সাথে আমার রাস্তায় দেখা হয়। জমিদার বাবু আমাকে ডেকে বলল, এই যে মেয়ে, তুমি কার বাড়ির মেয়ে? তোমার বাবার নাম কি? আমি হারু মিস্ত্রির বাড়িতে থাকি। হারু মিস্ত্রি আমার জেঠু হন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। আমি বাড়িতে ফিরে আসি। সেদিন বিকেলে জেঠু আমাকে ডেকে বলল, পদ্মা, আমি তোর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি, জমিদার বাড়ির ছেলের সাথে। আমি সেদিন জেঠুর মুখের উপর কিছু বলতে পারিনি, কারণ মা মারা যাওয়ার পর জেঠু আমাকে নিয়ে এসেছিল। তারপর থেকে তো আমি এখানেই বড় হয়েছি। তার কিছুদিন পর আমার বিয়ে হয়ে যায় জমিদার বাড়ির ছেলের সাথে। বিয়ের কিছুদিন পরেই
জমিদার বাড়ির ছেলে কাজের জন্য শহরে চলে যায়, আর তারপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। প্রতিদিন জমিদার বাবু আমাকে পশুর মতো কষ্ট দিতে শুরু করে। একদিন তোমার কথাও জানতে পারে জমিদার বাবু, আর তারপর আমার উপর আরও অত্যাচার শুরু করে। তা সহ্য করতে না পেরে আমি জমিদার বাবুর খাবারে বিষ মিশিয়ে দিই। তা খেয়ে জমিদার বাবু মারা যায়, আর আমিও ওই খাবার খেয়ে জীবন শেষ করে দিই। আমার আর কিছু করার ছিল না বিমল। আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার অপেক্ষায় ছিলাম বিমল। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি আর শহরে ফিরে যাইনি। এখানে চায়ের দোকান খুলে আগের মতো চা বিক্রি করতে শুরু করলাম। আমি চাইলে ভালো কোনো চাকরি করতে পারতাম, কিন্তু পদ্মা আমার হাতের চা খুব ভালোবাসতো, তাই এখানে চা বিক্রি করি। আমি আজও পদ্মাকে ভালোবাসি। আমি যদি বলি পদ্মা আমার সাথে বসে সব দিন চা খেতে খেতে গল্প করে, তোমরা বিশ্বাস করবে না, তাই তো? আমি আজ সেটারও প্রমাণ দেব তোমাদের। পদ্মার আসার সময় হয়ে গেছে, ও একটু পরেই আসবে। তোমরা ওই গাছটার পেছনে লুকিয়ে থাকো।